ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসে 6 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। তো একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের আইতে বলেছে পূর্ব ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপ দ্রুততর হয়েছিল কোন শহরকে ঘিরে? কলকাতা। 2 রেগুলেটিং আইন পাশ হয় 1773 খ্রিস্টাব্দে। 3 আছে হিন্দু কলেজ স্থাপিত হয় 1817 খ্রিস্টাব্দে। 4 চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় বাংলায়। 5 হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন নবগোপাল মিত্র। 6 দিয়েছে সাঁওতাল বিদ্রোহকে সমর্থন করেছিল হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। 7 মঙ্গল পাণ্ডে কোন সেনা ছাউনিতে ছিলেন? ব্যারাকপুর সেনা ছাউনিতে ছিলেন। 8 জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয় বোম্বাইতে। 9 চরমপন্থী নেতা ছিলেন বাল গঙ্গাধর তিলক। 10 স্বরাজ্য দল তৈরি করেন চিত্তরঞ্জন দাস আর মতিলাল নেহেরু। 11 গান্ধীজি তার রাজনৈতিক জীবন শুরু করেছিলেন দক্ষিণ আফ্রিকায়। 12 করেঙ্গে ইয়া মারেঙ্গে ডাক দিয়েছিলেন গান্ধীজি। 13 ভারতীয় সংবিধান কার্যকর হয় 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি। 14 ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 2 আছে নির্দেশ অনুসারে উত্তর, এতে আছে পূর্ণবাক্যে উত্তর লেখো। আইতে দিয়েছে পিটের ভারত শাসন আইন কবে পাশ হয়েছিল? 1785 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি। 2 আছে সতীদাহ প্রথার বিরুদ্ধে কে আন্দোলন করেন? রাজা রামমোহন রায়। 3 বলেছে কে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপন করেন? শাহ সৈয়দ আহমেদ খান। 4 ভারতের রাষ্ট্রের প্রধানকে রাষ্ট্রপতি। বিতে আছে সত্য বা মিথ্যা লেখো। আইতে বলেছে মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন রাষ্ট্রপতি, মিথ্যা। 2 আছে 1947 সালের আগে আমরা স্বাধীন ছিলাম না, সত্য। শীতে বলেছে বেমানান শব্দটি খুঁজে লেখো। আইতে হবে স্লিম্যান আর ডবল আইতে হবে সুপ্রিম কোর্ট। ডিতে আছে স্তম্ভ মেলানো। আই দয়ানন্দ সরস্বতী হবে আর্য সমাজ। 2 আছে 1911 খ্রিস্টাব্দ হবে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর। আর 3 আছে মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলন। ইতে আছে বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা লেখো। আইতে আছে বিবৃতি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর স্যার উপাধি ত্যাগ করেছিলেন। ব্যাখ্যা 2 জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। নাম্বার 2 আছে বিবৃতিতে বলছে নরমপন্থীদের প্রায় কোনো দাবিকে ব্রিটিশ সরকার গুরুত্ব দেয়নি। ব্যাখ্যা 3 নরমপন্থীদের আন্দোলন আবেদন নিবেদন নীতির মধ্যে সীমাবদ্ধ ছিল। 3 আছে বিবৃতি বলেছে সুভাষচন্দ্র বসু 1941 সালে দেশত্যাগ করেন। ব্যাখ্যা 1 জার্মানির সঙ্গে যোগ দিতে। 3 আইতে আছে 3 আছে 2-1 কথায় উত্তর লেখো। আই বলেছে কোন কোন অঞ্চল নিয়ে বাংলা প্রেসিডেন্সি গড়ে উঠেছিল? এটা আছে তোমাদের বইয়ের 35 পাতায়। বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম আর ত্রিপুরা অঞ্চল মিলেছিল বাংলা প্রেসিডেন্সি। 2 বলেছে চিরস্থায়ী বন্দোবস্ত কে কবে চালু করেছিল? এটা আছে তোমাদের বইয়ের 53 পাতায়। চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিল লর্ড কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে বাংলা রাজস্ব আদায়ের জন্য। 3 দিয়েছে নব্যবঙ্গ কাদের বলা হতো? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন কলকাতা হিন্দু কলেজের শিক্ষক। তিনি তার ছাত্রদের মধ্যে স্বাধীন চিন্তাভাবনার বিকাশ ঘটাতে সাহায্য করেছিলেন। তার ছাত্রদের নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী বলা হতো। তাহলে ডিরোজিও শুধু বললেও হবে, ডিরোজিও ছাত্রদের নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী বলা হতো। 4 দিয়েছে সাঁওতাল বিদ্রোহে 2 নেতার নাম। এটা আছে বইয়ের 84 পাতায়। সাঁওতাল বিদ্রোহে 2 নেতা হচ্ছে সিধু কানু বা চাঁদ ও ভৈরব। সিধু কানু, চাঁদ ও ভৈরব এরা হচ্ছে উল্লেখযোগ্য আর কি। সিধু কানু বলবে সাঁওতাল বিদ্রোহে 2 নেতা, সিধু আর কানু। 5 দিয়েছে লালবাল পাল বলতে কাদের বোঝায়? এটা আছে বইয়ের 104 পাতায়। এখান থেকে বলবে প্রধানত বাংলা, মহারাষ্ট্র, পাঞ্জাব অঞ্চলকে কেন্দ্র করে চরমপন্থার বিকাশ হয়। ওই 3টি অঞ্চলের প্রধান নেতা ছিলেন যথাক্রমে বিপিনচন্দ্র পাল, বাল গঙ্গাধর তিলক আর লালা রাজপথ রায়। এদের 3 জনকে একসঙ্গে লাল বাল পাল বলে অভিহিত করা হতো। এর প্রত্যেকটা প্রশ্ন 2 নাম্বার। 6 দিয়েছে কে কত সালে বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিলেন? এটা আছে বইয়ের 108 পাতায়। এই যে ফলে বাংলা বিভাজনের তড়িঘড়ি উদ্যোগ নেন কার্জন, মানে লর্ড কার্জন 1905 খ্রিস্টাব্দের 19শে জুলাই সরকারিভাবে বাংলা বিভাজনের পরিকল্পনা ঘোষণা করা হয়। তাহলে পরিকল্পনা করেছিলেন লর্ড কার্জন 1905 খ্রিস্টাব্দে। 7 দিয়েছে কি কেন সাইমন কমিশনের বিরোধিতা করা হয়েছিল?
এখান থেকে লিখবে 1927 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে ঔপনিবেশিক সরকার ভারতীয়দের সাংবিধানিক অধিকার খতিয়ে দেখার জন্য একটি কমিশন তৈরি করে। স্যার জন সাইমনের নেতৃত্বে এই কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না, সেই জন্য সাইমন কমিশনের বিরোধিতা করা হয়েছিল। 8 বলেছে তাম্রলিপ্ত জাতীয় সরকার কার নেতৃত্বে কোথায় গঠিত হয়েছিল, এটা তোমাদের ইতিহাস বইয়ের 125 পাতায় আছে। মেদিনীপুরে তমলুক মহকুমায় সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়। কার নেতৃত্বে কোথায়? সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে মেদিনীপুরে তমলুক মহকুমায় গঠিত হয়েছিল। 9 বলেছে গান্ধীজি কোথায় কবে লবণ আইন ভঙ্গ করেছিলেন, এটা আছে তোমাদের বইয়ের 121 পাতায়। এই যে গান্ধীজি 1930 খ্রিস্টাব্দে 6 এপ্রিল গুজরাটের ডান্ডিতে অভিযান করে লবণ আইন ভঙ্গ করেন। 10 দিয়েছে গান্ধীর সত্যাগ্রহ আদর্শের মূল ভাবনা কি ছিল। লিখবে গান্ধীর সত্যাগ্রহ এবং অহিংসার আদর্শ দুটি পরস্পর সম্পর্কিত, এই দুটিকে একসঙ্গে অহিংসা সত্যাগ্রহ বলা হয়ে থাকে। গান্ধী মনে করতেন সত্যের খোঁজ করাই হচ্ছে মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য, তাই ফলে সত্যের প্রতি আগ্রহ বা সত্যের প্রতি নিষ্ঠা রাজনৈতিক আন্দোলনেরও চূড়ান্ত উদ্দেশ্য হওয়া উচিত। দশে 11তে বলেছে ভারতীয় সংবিধানে ধর্মনিরপেক্ষ বলতে কি বোঝানো হয়েছে, এটা আছে বইয়ের 148 পৃষ্ঠায়। ধর্মনিরপেক্ষ বলতে বোঝানো হয়েছে ভারত রাষ্ট্রে নিজস্ব কোনো ধর্ম নেই, বিশেষ কোনো ধর্মের হয়ে কথা বলা বা বিরোধিতা করা কোনোটাই রাষ্ট্র করবে না, প্রত্যেক নাগরিক তার নিজের বিশ্বাস মতো ধর্মাচরণ করতে পারবে। ভারতে রয়েছে কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষ আর নিম্নকক্ষকে কি বলা হয়? কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষকে বলা হয় রাজ্যসভা, এটা আছে বইয়ের 49 পৃষ্ঠায়, আর 50 পৃষ্ঠাতেই রয়েছে। আর কেন্দ্রীয় আইনসভা নিম্নকক্ষের নাম হলো লোকসভা। চারে আসি, 4 বলেছে 3-4টে বাক্যে উত্তর, প্রত্যেকটার মান 3। আইতে দিয়েছে কর্নওয়ালিস কোড কি? কর্নওয়ালিস কোড বলতে কি বোঝায়? লর্ড কর্নওয়ালিস ছিলেন বাংলার গভর্নর জেনারেল। তিনি 1793 খ্রিস্টাব্দে স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার জন্য প্রচলিত আইনগুলিকে সুসংহত করে যে কোড বা বিধিবদ্ধ আইন চালু করেন তাকেই কর্নওয়ালিস কোড বলা হয়। এর ফলে দেওয়ানি সংক্রান্ত বিচার আর রাজস্ব আদায়ের দায়িত্ব সংক্রান্ত বিষয়কে আলাদা করা হয়েছিল। ওর সাথে অথবাতে রয়েছে মেকলের প্রতিবেদনে কি বলা হয়েছিল, এটা আছে বইয়ের 46 পৃষ্ঠায়। আচ্ছা, মেকলের প্রতিবেদন 1835 খ্রিস্টাব্দে 2রা ফেব্রুয়ারি জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি টমাস ব্যাবিংটন মেকলে ভারতবর্ষে শিক্ষার প্রসঙ্গে একটি প্রতিবেদন বা মিনিটস পেশ করেন। সেই প্রতিবেদনে মেকলে বলেন ভারতবর্ষে ইংরাজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী তৈরি করায় ঔপনিবেশিক প্রশাসনের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। সেই শিক্ষিত মধ্যবিত্তেরা জন্মগতভাবে ভারতীয় হলেও রুচি, আদর্শ, নৈতিক আচরণের দিক থেকে হবে ব্রিটিশ, এমনটাই আশা করেছিলেন মেকলে। তার প্রতিবেদনে জানিয়েছিলেন যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ভারতীয় ভাষায় শিক্ষার চর্চা করবে তারা কোনো সরকারি অনুদান পাবে না। মেকলেও সংস্কৃত কলেজের বিলুপ্তির পক্ষে সওয়াল করেছিলেন। বাস্তবে মেকলের ধারণা ছিল ব্রিটিশরাই জাতিগতভাবে উন্নত আর তাদের হাত ধরেই উপনিবেশ হিসাবে ভারতে আধুনিকতা আসবে। সেই কারণে তার প্রতিবেদনে মেকলে ভারতের প্রচলিত জ্ঞানচর্চাকে হেয় করেছিলেন। 2 বলেছে নারী শিক্ষার জন্য বিদ্যাসাগর কী কী উদ্যোগ নিয়েছিলেন, এটা আছে তোমাদের বইয়ের 80 পাতায়। নারীদের শিক্ষা বিস্তারের প্রতিও বিদ্যাসাগর নজর দিয়েছিলেন। বেথুন স্কুলে যাতে মেয়েরা পড়তে যায় তার জন্য তিনি ব্যক্তিগত উদ্যোগ নিয়েছিলেন। স্কুল পরিদর্শকের কাজ করার সময় নিজের খরচে অনেকগুলি মেয়েদের স্কুল তৈরি করেছিলেন বিদ্যাসাগর। বাংলার বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা সেই স্কুলগুলিতে অনেক মেয়েই পড়াশোনা করত। অথবাতে আছে সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল। লিখবে অষ্টাদশ শতকের মাঝামাঝি সময় থেকে ব্রিটিশ কোম্পানি সেনাবাহিনীতে নানা রকম জাতি পরিচয়কে উস্কে দিত, কিন্তু 1820 দশক থেকে ক্রমশ সেনাবাহিনীতে নানা রকম সংস্কার করা হতে থাকে। তার ফলে জাতিগত সুযোগ সুবিধার বদলে সমস্ত সেনাবাহিনীকে একই ছাঁচে ঢালার চেষ্টা হতে থাকে। তার ফলে সেই সময় থেকে কোম্পানি কর্তৃপক্ষের বিরুদ্ধে সেনাবাহিনীতে বিরোধিতা শুরু হয়।
ওই অসন্তোষের পটভূমির মধ্যে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে আভাস পাওয়া গিয়েছিল। ওই বছরের গোড়ার দিকে কলকাতার দমদম সেনা ছাউনির সিপাহীদের মধ্যে বন্দুকের টোটা নিয়ে গুজব ছড়িয়ে যায়। বলা হতে থাকে যে নতুন এনফিল্ড রাইফেলের টোটাগুলিতে নাকি গরু আর শূকরের চর্বি মেশানো রয়েছে। ওই টোটাগুলি রাইফেলে ভরার আগে দাঁত দিয়ে কেটে নিতে হতো। তার ফলে সিপাহীদের মনে বিশ্বাস তৈরি হয় যে কোম্পানি ষড়যন্ত্র করে তাদের জাত ও ধর্ম নষ্ট করার চেষ্টা করছে। যদিও ওই গুজবটি খানিকটা সঠিকই ছিল। দ্রুতই সারা দেশের সেনা ছাউনিতে গুজবটি ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে ব্রিটিশ কোম্পানি ওই টোটা বানানো বন্ধ করে দেয়। সিপাহীদের নানা রকম সুযোগ সুবিধা দিয়ে কোম্পানি শাসনের প্রতি আস্থা ফিরিয়ে আনার চেষ্টাও করা হয়। তিনি বলেছে নরমপন্থীদের বিরুদ্ধে চরমপন্থীদের অভিযোগগুলো কী ছিল। আচ্ছা, এটা যেহেতু 3 নম্বরের আছে, লিখবে নরমপন্থীদের লক্ষ্য ছিল 1 হচ্ছে ভারতবাসীকে জাতীয়তাবোধের দ্বারা ঐক্যবদ্ধ করা, 2 ভারতবাসীর মধ্যে জাতীয় চেতনার বিকাশ ঘটানো, আর 3 জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে গৃহীত প্রস্তাবগুলি ব্রিটিশের কাছে দাবিরূপে পেশ করা। নরমপন্থীদের কর্মধারা ছিল ব্রিটিশের বিভিন্ন নীতির সমালোচনা করা, এর পাশাপাশি ব্রিটিশের কাছে আবেদন নিবেদনের মাধ্যমে ভারতবাসীর সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সমস্যাগুলির সমাধানের চেষ্টা চালানো। নরমপন্থী নেতারা এ সময় 3টে নীতি মেনে চলতেন। এগুলো ছিল ধৈর্য, সমঝোতার মিলন। কিন্তু চরমপন্থীদের লক্ষ্য ছিল ব্রিটিশ নিয়ন্ত্রণমুক্ত পূর্ণ স্বাধীনতা 1, 2 হচ্ছে স্বদেশী বয়কট এবং আত্মশক্তির নীতিতে বিশ্বাসী হয়ে ব্রিটিশের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামে নামা, আর 3 সনাতন হিন্দু ধর্ম আর অতীত ইতিহাসের ওপর নির্ভর করে জাতীয় আন্দোলন পরিচালনা করা। তার ফলে চরমপন্থীরা ব্রিটিশের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিরোধ গড়ে তুলে ব্রিটিশ শাসনমুক্ত পূর্ণ স্বরাজ অর্জন করতে চেয়েছিলেন। তারা তাই উদ্দেশ্যে নরমপন্থীদের নিবেদন নীতি ছেড়ে ব্রিটিশের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে নিয়োজিত হয়েছিলেন। আচ্ছা, এর সাথে অথবা আছে স্বদেশী এবং বয়কট কি। স্বদেশী ও বয়কট ছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রধান অস্ত্র। বিংশ শতকের প্রথম দিকে স্বদেশী আন্দোলনের যুগে স্বদেশী বলতে বিলিতি জিনিসপত্র আর চিন্তাধারার পরিবর্তে দেশীয় জিনিসপত্র ও নীতি বা আদর্শ গ্রহণ করার কথা বোঝায়। এর ফলে স্বদেশী দ্রব্যের ব্যবহার ও প্রসার ঘটে। আর বয়কট বলতে বর্জন, অর্থাৎ এক্ষেত্রে ব্রিটিশ সামগ্রী বর্জন বোঝায়। এর মাধ্যমে বিলিতি চিন্তাধারা, আদব কায়দা, শিক্ষা ব্যবস্থা, আইন ব্যবস্থা প্রভৃতি বর্জন করার কথা বলা হয়। যারে বলেছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কি, এটা তোমাদের বইয়ের 118 পাতায় আছে। পাঞ্জাব প্রদেশের রাওলাট সত্যাগ্রহের বিরুদ্ধে ব্রিটিশ সরকার চূড়ান্ত দমনমূলক নীতি নিয়েছিল। 1919 খ্রিস্টাব্দে 13 এপ্রিল অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে অনেক মানুষ নিরস্ত্র প্রতিবাদে সামিল হয়েছিল। অথচ সেই নিরস্ত্র মানুষদের ওপর চূড়ান্ত সন্ত্রাস চালায় সেনাবাহিনীর কমান্ডার মাইকেল ও ডায়ার। জালিয়ানওয়ালাবাগে একটিমাত্র বেরোনোর পথ ছিল, সেই পথটিকে আটকে রেখে প্রতিবাদী মানুষদের ওপর টানা গুলি চালিয়ে যাওয়া হয়। অসংখ্য মানুষ হতাহত হন। এই অত্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন ভারতবাসীরা। রবীন্দ্রনাথ ঠাকুর ওই বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে স্যার উপাধি ত্যাগ করেছিলেন। অথবাতে আছে অলিন্দ যুদ্ধ কি, এটা আছে বইয়ের 123 পৃষ্ঠায়। এই যে অলিন্দ অভিযান 1930 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত রাইটার্স বিল্ডিং আক্রমণ করেন। তাদের সাহায্য করলেন রসময় সুর আর নিকুঞ্জ সেন। বিনয়, বাদল, দীনেশ রাইটার্স বিল্ডিংয়ের অলিন্দে ঢুকে কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল সিমসন সহ আরও 2জনকে হত্যা করেন। পুলিশ বাহিনীর সঙ্গে বিপ্লবীদের দীর্ঘক্ষণ ধরে চলে গুলি লড়াই। শেষ মুহূর্তে ধরা পড়ার আগে বাদল বিষকে আত্মহত্যা করেন। কদিন পরে আহত বিনয়ের মৃত্যু হয়। দীনেশ সুস্থ হয়ে উঠলে তারও ফাঁসি হয়। এটাই হচ্ছে অলিন্দ যুদ্ধ। 5 বলেছে পৌরসভা কি, এটা আছে বইয়ের 153 পাতায়। পশ্চিমবঙ্গের স্বায়ত্তশাসন ব্যবস্থার অন্যতম অঙ্গ পৌরসভা। রাজ্য সরকার প্রতিটি পৌর অঞ্চলকে কতগুলি ওয়ার্ডে ভাগ করতে পারেন। সেই প্রতিটি ওয়ার্ড থেকে একজন করে প্রতিনিধি নির্বাচিত হন। পৌরসভার সদস্যদের বলে কাউন্সিলর। কোনো ব্যক্তি ওই এলাকার ভোটদাতা হলেই এলাকার কাউন্সিলর হিসাবে নির্বাচিত হতে পারেন। কাউন্সিলর হিসাবে নির্বাচিত হওয়ার বাকি যোগ্যতা গ্রাম পঞ্চায়েত সদস্যের যোগ্যতার মতোই। পৌর এলাকার নির্বাচিত কাউন্সিলরদের নিয়ে তৈরি কাউন্সিলর পরিষদকেই পৌরসভা বলা হয়। ওই পরিষদের কাজের মেয়াদ হলো 5 বছর। কাউন্সিলর পরিষদ নিজের মধ্যে থেকে একজন চেয়ারম্যান ও একজন ভাইস চেয়ারম্যান নির্বাচন করে। অথবাতে আছে সংবিধানে প্রধানমন্ত্রী সম্পর্কে কি বলা হয়েছে, এটা আছে বইয়ের 150 পাতায়।
ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী সবচেয়ে গুরুত্বপূর্ণ পদের অধিকারী। তিনি হলেন কেন্দ্রীয় সরকারের প্রধান। রাষ্ট্রপতি দেশের সাংবিধানিক প্রধান হলেও প্রধানমন্ত্রী রাষ্ট্রের প্রকৃত পরিচালক। লোকসভা নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠ দল বা জোটের নেতা বা নেত্রীকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ করেন রাষ্ট্রপতি। কোনো দল বা জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হলে তখন রাষ্ট্রপতি বিবেচনা করে লোকসভার সদস্যদের মধ্যে কাউকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ করতে পারেন। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত ওই ব্যক্তিকে কিছুদিনের মধ্যে লোকসভায় বেশিরভাগ সদস্যের সমর্থন অর্জন করতে হয়। প্রধানমন্ত্রী একাধিক দপ্তরের দায়িত্ব নিজের হাতে রাখতে পারেন। তার পরামর্শ মতো রাষ্ট্রপতি অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়োগ করেন। প্রধানমন্ত্রী হলেন রাষ্ট্রপতি আর কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে যোগাযোগের মাধ্যম। 5-এ আসি, এর প্রতিটা মান হচ্ছে 5 নাম্বার। আয়তে দিয়েছে টিকা লেখো সাঁওতাল বিদ্রোহ। এই যে অথবা টিকা লেখো সাঁওতাল বিদ্রোহ সূচনা 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পূর্বে সংঘটিত প্রতিবাদী আন্দোলনগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সাঁওতাল উপজাতির অভ্যুত্থান, যেটা হয়েছিল 1855 খ্রিস্টাব্দে। এই বিদ্রোহে নেতৃত্ব দেন সিধু কানহু, চাঁদ ভৈরা প্রমুখ। ভাগলপুর থেকে রাজমহল পর্যন্ত এই বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল। বিদ্রোহের কারণ এক হচ্ছে রাজস্বের বোঝা। ব্রিটিশ সরকার সাঁওতালদের বাসভূমিকে জমিদারি বন্দোবস্ত ব্যবস্থার অন্তর্ভুক্ত করে, ফলে সাঁওতালদের ওপর রাজস্বের বোঝা চাপে। এতে সাঁওতালরা ক্ষুব্ধ আর বিদ্রোহীমুখী হয়। 2 হচ্ছে ব্যবসায়ীদের কারচুপি। বাইরে থেকে সাঁওতাল পরগনাতে এসে কিছু অসাধু ব্যবসায়ী সাঁওতালদের সরলতার অজ্ঞতার সুযোগ নিয়ে তাদের ঠকাতো। অসাধু ব্যবসায়ীদের এই কারচুপি সাঁওতালদের উত্তেজিত করে। 5 হচ্ছে রেল শ্রমিকে পরিণত করা। রেলপথ বিস্তারের ফলে সাঁওতালদের দুর্দশা আরও বাড়তে থাকে। তাদের রেল শ্রমিক হিসাবে জোর করে কাজ করানো হতো, ফলে তাদের নিজস্ব সংস্কৃতি বিপন্ন হচ্ছিল। বিদ্রোহের ফলাফল পৃথক সাঁওতাল পরগনা গঠন। ইংরেজ কর্তৃপক্ষের উত্তরে গঙ্গার কাছাকাছি তেলিয়াগড়াই পরগনার সঙ্গে বীরভূম আর ভাগলপুর থেকে 9000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সাঁওতালদের জন্য সাঁওতাল পরগনা গঠন করে। বলা হয় সাঁওতাল পরগনায় কোম্পানির কোনো আইনবিধি কার্যকর করা হবে না। 2 হচ্ছে বিশেষ অধিকারের স্বীকৃতি। সমগ্র সাঁওতাল পরগনায় পুলিশ বাহিনীর বদলে মাঝি, পরগনাইত প্রভৃতি সাঁওতাল গোষ্ঠীপতিদের বিশেষ অধিকার, বিশেষত শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ছেড়ে দেওয়া হয়। সাঁওতালদের পৃথক উপজাতি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। 3 খেরওয়াড় আন্দোলনের সূচনা। পুরাতন রীতিনীতি আচার ব্যবহার ছেড়ে অনুকরণে নিজস্ব মূল্যবোধ তৈরি ও শুদ্ধ জীবনচর্চা গড়ে তোলার লক্ষ্যে খেরওয়া বা সাঁওতালরা ভগীরথ মাঝির নেতৃত্বে এবার খেরওয়াড় আন্দোলনের সূচনা ঘটায়। স্বাধীন সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ ছিল এই খেরওয়াড় আন্দোলন। আচ্ছা, এখানে দুটো বাদ গেছে। একটা হচ্ছে মহাজনী শোষণ। এটা হচ্ছে বিদ্রোহের কারণের মধ্যে। কালক্রমে সাঁওতালদের বাসভূমিতে মহাজনদের আবির্ভাব ঘটে। ধূর্ত এবং অর্থলোভী মহাজনরা সহজ সরল সাঁওতালদের শোষণ করতে শুরু করে। ঋণের জালে সাঁওতালদের জড়িয়ে তারা মুনাফা লুটতে থাকে। এই ঋণের জাল থেকে মুক্তির আশায় সাঁওতালরা বিদ্রোহী হয়। আর 4 হচ্ছে নীলকরদের শোষণ। নীল চাষ করতে অস্বীকার করলে নীলকর সাহেবেরা নিরীহ সাঁওতালদের উপর অকথ্য অত্যাচার করত। এই অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য সাঁওতালরা বিদ্রোহের পথ বেছে নেয়। এটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহের কারণ। 2-তে দিয়েছে, ওর সাথে অথবাতে আছে টিকা লেখো সতীদাহ প্রথা এবং তার বিলুপ্তি। আচ্ছা, তাহলে আমরা প্রথমে বলে নেব সতীদাহ প্রথা কী। 19বিংশ শতকের প্রথম দিকে হিন্দু সমাজে প্রচলিত ছিল সতীদাহ প্রথা। স্বামী মৃত্যু হলে তার জ্বলন্ত চিতায় বিধবা স্ত্রীকে নববধূর সাজে সাজিয়ে জোর করে পুড়িয়ে মারা হতো। শুধু তাই নয়, আগুনের জ্বালায় বিধবা চিৎকার যাতে সকলের কানে না পৌঁছায় তার জন্য শ্মশানে ঢাক ঢোল কাঁসর ঘণ্টা বাজিয়ে একদল মানুষ পৈশাচিক উল্লাসে মেতে উঠত। এই বিভৎস প্রথায় সতীদাহ প্রথা নামে পরিচিত ছিল। তবে পরবর্তীকালে অমানবিক প্রথা রদের জন্য বহু শিক্ষিত মানুষ সরব হয়েছিলেন। এবারে আসবো রাজা রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথার বিরুদ্ধে লড়াই করে। সতীদাহ প্রথা রোধের লক্ষ্যে রাজা রামমোহন রায় তীব্র আন্দোলন গড়ে তোলেন। 1 হচ্ছে ধর্মশাস্ত্র ব্যাখ্যা। বিভিন্ন ধর্মশাস্ত্র ব্যাখ্যা করে প্রমাণ করেন যে সতীদাহ প্রথা ধর্মবিরুদ্ধ। 2 জনমত গঠন। তিনি সতীদাহ প্রথার বিরুদ্ধে জনমত গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করেন। 3 ব্রিটিশ পার্লামেন্টে আবেদন।
তিনি সতীদাহ ব্যবস্থাকে অন্যায় ও ধর্মবিরোধী প্রমাণ করে সমাজের বিশিষ্ট নাগরিকদের স্বাক্ষর সংবলিত এক আবেদনপত্র পার্লামেন্টে পেশ করেন, যার সতীদাহ নিবারণ আইন জারি। রামমোহনের দীর্ঘ প্রচেষ্টার পর শেষ পর্যন্ত ব্রিটিশ গভর্নর জেনারেল বেন্টিক রামমোহনকে সমর্থন করেন, আর 1829 খ্রিস্টাব্দে সতীদাহ নিবারণ আইন জারি হয়। দুইয়ে দিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার হিউমের ভূমিকা নিয়ে বিতর্কটা কি, এটা বইয়ের 98 পৃষ্ঠায় আছে। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার পেছনে হিউমের ভূমিকাকে ঘিরে এক ধরনের অতিকথন তৈরি হয়েছিল। 1913 খ্রিস্টাব্দে প্রাক্তন সিভিল সার্ভেন্ট উইলিয়াম ওয়েডারবার্নের লেখা হিউমের একটি জীবনী সেই জন্য দায়ী। ওয়েডারবার্ন জানান যে হিউম ও বড়লাট লর্ড ডাফরিনের যৌথ উদ্যোগেই নাকি জাতীয় কংগ্রেসের সৃষ্টি হয়েছিল। এই তত্ত্বটি কংগ্রেস প্রতিষ্ঠার হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব বলে পরিচিত। দীর্ঘদিন হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে কংগ্রেস প্রতিষ্ঠার উদ্যোগকে ব্যাখ্যা করা হতো, কিন্তু ওই তত্ত্বে বিশেষ কিছু ফাঁক দেখা যায়। তাছাড়া কংগ্রেসের উদ্যোগ নিয়ে ডাফরিন সন্দিহান ছিলেন। সংখ্যালঘিষ্ঠদের প্রতিনিধি হিসাবে তিনি কংগ্রেসকে বিদ্রূপও করেন। ফলে ডাফরিনের নানা বক্তব্য থেকেই কংগ্রেস বিষয়ে তার নেতিবাচক মনোভাব ফুটে ওঠে। তবে কংগ্রেস প্রতিষ্ঠায় হিউমের কোনো ভূমিকা ছিল না তা নয়, কিন্তু তাকে ষড়যন্ত্রের তত্ত্বের ধাঁচে ফেললে অনৈতিহাসিক দোষ ঘটবে। নানা ঘটনায় ভারতীয়দের মধ্যে ব্রিটিশ বিরোধী অসন্তোষ প্রকাশ পেয়েছিল। ফলে রাজনৈতিকভাবে উদারমনা হিউম চেয়েছিলেন এমন একটি সংগঠন তৈরি হোক যা ভারতীয়দের স্বার্থ রক্ষা করবে। তবে হিউম যদি উদ্যোগ নাও নিতেন, তবু ওই সময় নাগাদ জাতীয় কংগ্রেসের মতো একটি সংগঠন প্রতিষ্ঠা হতো, কারণ তার সমস্ত পটভূমি আগে থেকে তৈরি হয়েছিল। আচ্ছা, এখান থেকে বলবে প্রথমত কলকাতা, বোম্বাই আর মাদ্রাজ শহরে শিক্ষিত ভারতীয়রা নানা রাজনৈতিক উদ্যোগ নিয়েছিলেন এবং তারা একজোট হওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছিলেন। দ্বিতীয়ত 1867 থেকে 1883 খ্রিস্টাব্দের মধ্যে নানা প্রকার প্রতিবাদ আন্দোলন সংগঠিত হয়েছিল। সরকারের আয়কর নীতি, বৈষম্যমূলক আয় ব্যয়, সংবাদপত্রের স্বাধীনতা, আইন সংক্রান্ত প্রতিষ্ঠানে ভারতীয়দের মর্যাদা বৃদ্ধি প্রভৃতি বিষয়ে একজোট হয়ে আন্দোলন করেছিল। তৃতীয়ত তখন ব্রিটিশ বিরোধী রাজনৈতিক আন্দোলন আঞ্চলিকতা বোধ পেরিয়ে অনেক বেশি জাতীয়তাবোধে উন্নীত হয়েছিল। তখনকার প্রতিবাদ আন্দোলনগুলি প্রধান প্রেসিডেন্সি শহরগুলির গণ্ডি ছাড়িয়ে পাটনা, কানপুর, আলিগড়, অমৃতসর, লাহোর প্রভৃতি প্রাদেশিক শহরে ছড়িয়ে পড়েছিল। অর্থাৎ বলা যায় ভারতের তৎকালীন পরিস্থিতিতে জাতীয় কংগ্রেসের মতো একটি সর্বভারতীয় সংগঠন এমনিই গড়ে উঠত। তবে হিউমের উদ্যোগে এই সংগঠনের প্রকাশ ত্বরান্বিত হয়েছিল, একথা অনস্বীকার্য। ওর সাথে অথবাতে রয়েছে টিকা লেখো বিপ্লবী সন্ত্রাসবাদ। টিকা লেখো বিপ্লবী সন্ত্রাসবাদ, এটা রয়েছে রায়মার্টিন থেকে। বিপ্লবী সন্ত্রাসবাদী কার্যকলাপের পটভূমি স্বদেশী আন্দোলনের ব্যর্থতা। কংগ্রেসের নরমপন্থী আর চরমপন্থী নেতাদের কার্যাবলী জনমানসে বিশেষ প্রভাব বিস্তার করতে পারেনি। চরমপন্থীরা তাদের বয়কট আর স্বদেশী আন্দোলনে সর্বস্তরের জনগণকে সামিল করতে পারেনি। সরকারের কঠোরতা, বয়কট আর স্বদেশী আন্দোলনের ব্যর্থতা যে হতাশার সৃষ্টি করেছিল, তার সন্ত্রাসবাদী কার্যকলাপের পটভূমি রচনা করেছিল। তৎকালীন সংবাদপত্রের প্রচার, সে সময় প্রকাশিত বন্দে মাতারাম, যুগান্তর প্রভৃতি সংবাদপত্রগুলি কংগ্রেসের নিষ্ক্রিয় প্রতিরোধের তীব্র সমালোচনা করে। 1907 খ্রিস্টাব্দে 3 মার্চ যুগান্তর পত্রিকায় লেখা হয়, রক্তপাত ছাড়া দেবীর আরাধনা সম্পূর্ণ হবে না। অর্থাৎ এইসব পত্রপত্রিকাগুলি ব্যক্তিগত সন্ত্রাসবাদের কথা প্রচার করে। আন্তর্জাতিক ঘটনাবলীর প্রভাব, ইটালির কার্বোনারি দল, ম্যাৎসিনি এবং রাশিয়ার নিহিলিস্টদের কার্যকলাপ বাঙালি বিপ্লবীদের প্রভাবিত করেছিল। বৈপ্লবিক সন্ত্রাসবাদী উদ্যোগের ব্যর্থতার কারণ। ভারতের বৈপ্লবিক সন্ত্রাসবাদীদের অনেক উদ্যোগই ব্যর্থ হয়েছিল। তাদের ব্যর্থতার কারণ এক হচ্ছে সাংগঠনিক দুর্বলতা। ভারতের বিভিন্ন অঞ্চলে যেসব বিপ্লবী সমিতিগুলি গড়ে উঠেছিল, সেই সমিতিগুলির মাধ্যমে বিপ্লবীদের কার্যকলাপ পরিচালিত হতো, তবে সাংগঠনিক দিক থেকে তারা ছিল অত্যন্ত দুর্বল। অর্থাভাবের ফলে তাদের পক্ষে শক্তিশালী ব্রিটিশ সরকারের মোকাবিলা করা সম্ভব ছিল না। কর্মসূচির বিভিন্নতার সমন্বয়ের অভাব। ভারতের বিভিন্ন অঞ্চলের বৈপ্লবিক সন্ত্রাসবাদীদের প্রধান উদ্দেশ্য এক হলেও তাদের কর্মসূচি আর কার্যপদ্ধতি এক ছিল না। তাছাড়া তাদের মধ্যে সংহতি আর সমন্বয়ের অভাব ছিল। 3 হচ্ছে সরকারের দমননীতি। ব্রিটিশ সরকার কঠোর দমননীতি প্রয়োগ করে এবং আইন জারি করে বৈপ্লবিক সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ করতে চেয়েছিল।
সরকারের কঠোর দমননীতির ফলে বৈপ্লবিক সন্ত্রাসবাদী কার্যকলাপ স্তিমিত হয়ে পড়েছিল। সীমিত সংখ্যক বিপ্লবী গুলিবারুদের আস্ফালন সাধারণ শান্তিপ্রিয় দেশবাসী সমর্থন করেনি। ফলে জনসমর্থনের অভাব, অর্থাভাব এবং সরকারি দমননীতির কারণে বিপ্লবীদের অধিকাংশ কার্যকলাপই ব্যর্থ হয়েছিল। তিনে আছে খিলাফত আন্দোলন কি, এটা দেব রায়মার্টিনের 207 পৃষ্ঠা থেকে। খিলাফত আন্দোলন, মুসলমান ধর্মজগতের প্রধান গুরু হলেন খলিফা। প্রথম বিশ্বযুদ্ধের সময় তুরস্কের সুলতান খলিফার মর্যাদা ভোগ করতেন। প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক ইংল্যান্ডের বিরোধী জার্মানির পক্ষে যোগদান করেছিল। অন্যদিকে ভারতীয় মুসলমানরা ইংল্যান্ডের পক্ষ নিয়ে যুদ্ধ করে। এই অবস্থায় ইংরেজ সরকার ভারতীয় মুসলমানদের প্রতিশ্রুতি দিয়েছিল যে খলিফার অবমাননা করা হবে না, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের শেষে সেভরের সন্ধি দ্বারা তুরস্ক সাম্রাজ্যের অঙ্গচ্ছেদ করা হয় এবং তুরস্কের সুলতান তথা খলিফার ক্ষমতাও খর্ব করা হয়। খলিফার হৃত মর্যাদা পুনরুদ্ধারের জন্য ভারতীয় মুসলমানরা যে আন্দোলন করেছিল তা খিলাফত আন্দোলন নামে পরিচিত। এইটুখানি দেবে খিলাফত আন্দোলন কি, আর তার সাথে রয়েছে অসহযোগ আন্দোলনে জনগণ কিভাবে অংশগ্রহণ করেছিল। এইটা দেব অসহযোগ আন্দোলনে সাধারণ মানুষের ভূমিকা। গান্ধীজির নেতৃত্বে অহিংস আদর্শের ভিত্তিতে পরিচালিত প্রথম গণ আন্দোলন ছিল অসহযোগ আন্দোলন। ভূমিকা এক হচ্ছে কৃষক। এই আন্দোলনের অন্যতম কর্মসূচি ছিল কর বর্জন। তাই কৃষকেরা স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে যোগ দেয়। রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, বাংলাদেশ, গুজরাট, অন্ধ্র বিভিন্ন স্থানে আন্দোলন ছড়িয়ে পড়ে। শ্রমিক এই আন্দোলনে রেল, বিভিন্ন কলকারখানা, চা বাগানের শ্রমিকেরা অংশগ্রহণ করে। অন্যান্য কৃষক শ্রমিক ছাড়াও তাঁতি, শিল্পী, কারিগর ও ছোট ব্যবসায়ী আন্দোলনে যোগ দেয়। এর ফলে অসহযোগ আন্দোলন যথার্থ গণ আন্দোলন হয়ে ওঠে। অথবাতে আছে টিকা লেখ নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আজাদ হিন্দ ফৌজ। এই যে আজাদ হিন্দ ফৌজের প্রতি সুভাষচন্দ্র বসুর আহ্বান। সুভাষচন্দ্রের নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজের সংগ্রাম ভারতের জাতীয় মুক্তি আন্দোলনের ইতিহাসে এক গৌরবজনক অধ্যায়। সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক হিসাবে তার সেনাদের একটা নির্দেশ দিয়েছিলেন। আলোচ্য পাঠ্যাংশে সেই নির্দেশনামা থেকে উদ্ধৃত অংশে সুভাষচন্দ্র বলেন যে আজাদ হিন্দ সেনাবাহিনীর সেনাপতি হওয়া তার কাছে আনন্দ, গর্ব আর বড় সম্মানের ব্যাপার। তিনি আরও বলেন যে তিনি বিভিন্ন ধর্মে 38 কোটি দেশবাসীর সেবক, তাদের স্বার্থ যাতে তার হাতে নিরাপদে থাকে এবং প্রতিটি ভারতবাসী যাতে তার ওপর সম্পূর্ণ আস্থা রাখতে পারে তা দেখা তার কর্তব্য। আলোচ্য অংশে তিনি বলেন যে ভারতের স্বাধীনতা চিরদিন রক্ষার জন্য ভারতবাসীকে এক সেনাবাহিনী গঠন করতে হবে। তার লক্ষ্য হবে ভারতের স্বাধীনতা লাভ এবং ইচ্ছা হবে ভারতের স্বাধীনতার জন্য কাজ করা কিংবা মৃত্যুবরণ করা। কিন্তু আজাদ হিন্দ সেনাদের প্রতি আশ্বাস দিয়ে বলেন যে আজাদ হিন্দ ফৌজের চূড়ান্ত জয় হবে। তিনি দিল্লি চলো ধ্বনি নিয়ে সংগ্রাম শুরু করার আহ্বান জানান। যতদিন আজাদ হিন্দ ফৌজ নয়াদিল্লির ভাইসরয়ের প্রাসাদের ওপরে জাতীয় পতাকা ওড়াতে না পারে এবং লালকেল্লার ভিতরে বিজয়সূচক কুচকাওয়াজ করতে না পারে, ততদিন আজাদ হিন্দ ফৌজের সংগ্রাম চলবে। তো এই ছিল আজকের আমাদের অষ্টম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 6 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।